আদালতের ভাষাটা খুব ভালো করে লক্ষ্য করুন। আদালত বলছে অপমানজনক, ভয়াবহ এবং কুৎসিত। দেশের সেনাবাহিনী সম্ভবত একমাত্র অবশিষ্ট প্রতিষ্ঠান যা অখণ্ডতা, একাগ্রতা, শৃঙ্খলা, ত্যাগের প্রতি দায়বদ্ধতা, নিঃস্বার্থ দায়িত্ববোধ, ইতিবাচক চরিত্র, আত্মসম্মান ও অপ্রতিরোধ্য সাহসের প্রতিরূপ। দেশের যে কোনো মানুষ যিনি এই সমস্ত গুণাবলীকে সম্মান করেন তার কাছে সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। এই কথা বলেছে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন এবং বিচারপতি অনুরাধা শুক্লার বেঞ্চ। স্বতঃপ্রণোদিত হয়ে তাদের এই কথা বলতে হলো কেন? কেন 4 ঘন্টার মধ্যে বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলতে হলো তাদের? মধ্যপ্রদেশের জব্বলপুর হাইকোর্টের নির্দেশের পর রাত 11টা নাগাদ মন্ত্রী বিজয় শাহের নামে এফআইআর দায়ের করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালেই বিজয় শাহ পৌঁছে যান সুপ্রিম কোর্টে। কিন্তু সেখানেও তিনি বড় ধাক্কা খেলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ এই জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন যে আপনি অবিলম্বে ক্ষমা চান। এই এপিসোডে আমরা বিশ্লেষণ করব ভারতীয় সংবিধান মেনে নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমোদন পাওয়া রাজনৈতিক দল বিজেপি দেশটাকে এখন ঠিক কোন দিশায় নিয়ে যেতে চাইছে। আরএসএস এর ভাবাদর্শে অনুপ্রাণিত এই দলের মুখ্য নেতারা এখন মুখে কি বলছেন আর কাজে কি করছেন। ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে বিজেপির মন্ত্রী বিজয় শাহের বলা সন্ত্রাসবাদীদের বোন, এটা কি সত্যিই কোনো বিচ্ছিন্ন ঘটনা যার প্রেক্ষিতে হাইকোর্টকে এত কড়া থাপ্পড় মারতে হলো? उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। আর এই এপিসোডের শেষে রাখবো বিজেপির তেরঙ্গা পতাকা নিয়ে যাত্রা প্রসঙ্গে তাদের আদর্শগত গুরু আরএসএস এর গোলওয়ালকরের এই তেরঙ্গা পতাকা নিয়ে ভাবনার কথা। কেন তিনি এই পতাকা সম্পর্কে বলেছিলেন এই পতাকা কোনোদিনও হিন্দুরা গ্রহণ করবে না? কেন তিনি বলেছিলেন এতে দেশের অনেক ক্ষতি হবে, তাও তার লেখা থেকে জানাবো, যা শুনলে চমকে যাবেন অনেক অন্ধভক্তরাও। ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখে লাইক ও প্রচুর শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও লোকের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 3 দশকের সাংবাদিকতার জীবনে বহু শীর্ষস্তরের বিজেপি নেতাকে সামনে থেকে দেখেছি। হিন্দি গোবলায় দীর্ঘদিন সাংবাদিকতার সুবাদে কেন্দ্রীয় স্তরের অনেক বিজেপি নেতার সঙ্গেও মেলামেশা এবং মত বিনিময়ের সুযোগও হয়েছে। কিন্তু সেই সব বিজেপি নেতাদের অনেকেই কিন্তু স্বপ্নেও ভাবতে পারতেন না ভারতীয় সেনার কোনো অফিসারকে তার ধর্ম পরিচয় ধরে এভাবে অপমান করা যায়। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे, इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नंगा करके छोड़ेगी। আর এই অপমানের পরেও তার বিরুদ্ধে কোনো কথা বলেন না সেই দলের সভাপতি, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বোপরি প্রধানমন্ত্রী। অথচ এই একটি কথাতেই গোটা দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এমনকি বিজেপির বহু সমর্থকও যে প্রবল ক্ষুব্ধ তার আঁচ পেয়েছে আদালত। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করা এবং 4 ঘন্টার মধ্যে এফআইআর করার নির্দেশই তার প্রমাণ। তবে এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? এটা কি বিজয় শাহের ব্যক্তিগত মত, নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত একটি এজেন্ডা যা বারবার প্রমাণ করতে চায় মুসলিম মানেই সন্ত্রাসবাদী? কাশ্মীরের জঙ্গি হামলার দায় দেশের মুসলমানদেরও।
দেশের জন্য শহীদ হওয়া অজস্র মুসলমান সেনা বা স্বাধীনতার জন্য লড়াই করা, দেশের উন্নয়নের কাজে যোগ দেওয়া লাখ লাখ মুসলিম কি তাহলে আমাদের গর্বের মানুষ নন? এটাই কি এরা বলতে চাইছেন? এই ভাবনা যে মিথ্যে তা প্রমাণ করার দায় কিন্তু এই সব নেতাদেরই। কিন্তু এখনো পর্যন্ত এই দলের কোনো নেতা বা মন্ত্রীর এ বিষয়ে ক্ষোভের কথা তো জানা যায়নি। যে বিষ বৃক্ষতে দিনরাত গদি মিডিয়ার মাধ্যমে সার জল দেওয়া হয়েছে, সেই বৃক্ষের ফল কি এখন দেশ জুড়ে ফলতে শুরু করেছে? অন্ধভক্তদের হাতে এই মুহূর্তে ধরিয়ে দেওয়া হয়েছে তিরঙ্গা জাতীয় পতাকা। এই পতাকার মান ইজ্জত রক্ষা করার দায়িত্ব যার উপরে, সেই ফৌজেরই একজন দায়িত্বপ্রাপ্ত কর্নেলের নাম কিন্তু সোফিয়া কুরেশি। অন্ধভক্তরা সেটা জানেন না, এটা তো হতে পারে না। অপারেশন সিন্দুরের খুঁটিনাটি প্রতিদিন ভারতীয় সেনার তরফে জানানো হচ্ছিল। ভারতের গ্রামগঞ্জের বাচ্চারাও সোফিয়া কুরেশিকে ওই প্রেস ব্রিফিং করতে শুনেছে। সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং, এই দুজন মহিলাকে দেখে গোটা দেশের মহিলাদের মধ্যেও এক অন্য উৎসাহ, অন্য উদ্দীপনা তৈরি হয়েছে। আর সেনাবাহিনীর পক্ষ থেকে এই নারীর ক্ষমতায়ন এবং দুই কুসুমের বার্তাটি কিন্তু দিতে চাওয়া হয়েছিল। আর সেই সিদ্ধান্তকে কুর্নিশ করেছিলাম আমরা সকলে। এত উন্নত চিন্তার ফলও কিন্তু গোটা দেশ পেয়েছে। কিন্তু বিজেপির বিজয় সাহরা এবং তার অন্ধভক্তরা, এরা তো অন্য ধাতুতে তৈরি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন তার ধাতানি খেয়েই যুদ্ধবিরতির ঘোষণা করেছে মোদী সরকার, কিন্তু এর কোনো জবাব দিচ্ছেন না মোদী। তাতে সংশয় আরো বাড়ছে। আর এই বিচিত্র পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এখন নরেন্দ্র মোদীর দলের দরকার বিভিন্ন রকম কূটকৌশল। একটি কৌশলে তিনি ফৌজিদের সঙ্গে সময় কাটাচ্ছেন, ছবি তুলছেন, কিন্তু একজন ফৌজিকে কুৎসিত ভয়াবহ অপমানের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসছেন না। সে কাজ করতে হচ্ছে দেশের আদালতকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তথাকথিত অমৃতকালের এটাই অমৃতবাণী। প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ মধ্যপ্রদেশের বিজেপির 7 বারের বিধায়ক এবং প্রভাবশালী মন্ত্রী বিজয় শাহ, মন্ত্রীমশাই যখন তার এই কুৎসিত জ্ঞান বিতরণ করছেন, তখন স্টেজের অন্যান্যরা এবং সামনের জনতা বিপুল হাততালি দিয়েছে। অর্থাৎ বিজেপির সাধারণ কর্মীদেরও এই অমৃতবাণী চমৎকার লেগেছে। ভাবা যায় কতটা গোবর বুদ্ধি হলে এই কাজ করা যায়। তবে তারা তো সব এলিতেলি সমর্থক। এই নিয়ে এখনো পর্যন্ত বিজেপির বা নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার কোনো কেষ্টবিষ্টুকে এর প্রতিবাদ করতে দেখেছেন? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে দেখেছেন এই অর্বাচীন মন্ত্রীকে পদত্যাগ করাতে? না, এখনো শোনা যায়নি। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, যিনি যে কোনো দিন সভাপতির পদ থেকে অপসারিত হবেন, তিনিও এ ব্যাপারে একেবারে চুপ। আর বাকি রইলেন মোহন ভাগবত, আরএসএস এর প্রধান, যারা নাকি ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক। ভারতীয় সংস্কৃতিতে কবে কোথায় মহিলাদের, বিশেষ করে মহিলা ফৌজিদের এতটা নিচু চোখে দেখা হয়েছে তা তিনিই বলতে পারবেন। কিন্তু জনগণ তো বিজয় শাহের শাস্তি দেখতে চাইছেন, আদালতও তাই চাইছে। কতটা ক্ষুব্ধ, ক্রুদ্ধ এবং দায়িত্ববান হলে বিচারপতিরা এভাবে সময় বেঁধে দিতে পারে? ভাবা যায় বিচারপতিরা বলছেন আগামীকাল আমি বেঁচে নাও থাকতে পারি, তাই এর বিরুদ্ধে 4 ঘন্টার মধ্যেই এফআইআর দায়ের করা হোক। আদালত এবং জনগণের এই জোড়া চাপে হয়তোবা লোক দেখানো একটা শাস্তি দেয়া হবে বিজয় শাহকে। এবার জানাই সোফিয়া কুরেশি সম্পর্কে। তিনি নিজেই শুধু কর্নেল নন, তার স্বামীও রয়েছেন ফৌজে, তার বাবাও ছিলেন ফৌজি, তার ঠাকুরদা ছিলেন ফৌজি, পুরো পরিবারটাই ফৌজি। তার মায়ের দিক থেকেও ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের পাশে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার ঐতিহ্য রয়েছে। এই বিজয় শাহরা কি তা জানেন? তারা কি জানেন তাদের প্রাণপ্রিয় আরএসএস এর পুরনো ইতিহাস? ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় কি করেছিলেন তারা? কাদের পক্ষে ছিলেন? আজ তাদের উত্তরসূরিরা তিরঙ্গা পতাকা হাতে সেনার কৃতিত্বকে পুঁজি করে ফের ভোট ভিক্ষার রাজনীতি করতে রাস্তায় নামিয়ে দিয়েছে তাদের অন্ধভক্তদের।
এই অন্ধভক্তরা কি জানেন এই তেরঙ্গা নিয়ে কি কি লিখেছেন তাদের গুরু মাধব সদাশিব গোলওয়ালকর, যিনি গুরুজি নামে পরিচিত? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর দ্বিতীয় সরসংঘ চালক ছিলেন তিনি। তেরঙ্গা পতাকা সম্পর্কে তার লেখা বাঞ্চ অফ থটস এবং আরএসএস এর মুখপত্র অর্গানাইজারে প্রকাশিত নিবন্ধে পাওয়া যায়। তার থেকেই একটু তুলে দিচ্ছি, শুনে নিন। গোলওয়ালকর তার বই বাঞ্চ অফ থটসে বলেছেন, ত্রিবর্ণ পতাকা জাতীয় ঐতিহ্য বা ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি এটাকে অনুকরণ এবং দিশাহীনতার ফল বলেই মনে করতেন। তিনি মনে করতেন এই পতাকা ফরাসি এবং আমেরিকান বিপ্লবের পতাকার ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। তাই এই তেরঙ্গা ভারতীয় সংস্কৃতির সঙ্গে সংযুক্ত নয়। তিনি লিখেছেন, আমাদের নেতারা আমাদের জন্য একটি নতুন পতাকা তৈরি করেছেন। কেন তারা এটা করলেন? এটা কেবল অনুকরণ এবং দিশাহীনতার ফল। এছাড়া তিনি এই তিন রঙেরও বিরোধিতা করেছিলেন। 1947 সালে আরএসএস এর মুখপত্র অর্গানাইজারে প্রকাশিত একটি নিবন্ধে তিনি লেখেন, এই তিরঙ্গা পতাকা হিন্দুদের দ্বারা কখনোই সম্মানিত বা গৃহীত হবে না। তিনি বলেন, তিন শব্দটি নিজেই অশুভ এবং তিন রঙের পতাকা নিশ্চিতভাবে মানসিকভাবে খারাপ প্রভাব ফেলবে এবং দেশের জন্য ক্ষতিকর হবে। তাহলে কোন পতাকাকে সমর্থন করেছিলেন তিনি? গোলওয়ালকর ভগবা ধ্বজ বা সাফরান পতাকাকে ভারতীয় সংস্কৃতির প্রকৃত প্রতিনিধি হিসেবে মনে করতেন। শ্রী গুরুজি সমগ্র দর্শনে আছে, কেবল ভগবা ধ্বজই ভারতীয় সংস্কৃতিকে পূর্ণরূপে প্রতিফলিত করে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শেষ পর্যন্ত সমগ্র জাতি এই ভগবা ধ্বজের সামনে মাথা নত করবে। আর তথ্য বলছে এই কারণেই গোলওয়ালকরের নেতৃত্বে আরএসএস তাদের নাগপুরের সদর দপ্তরে 1950 থেকে 2002 সাল পর্যন্ত তেরঙ্গা পতাকা উত্তোলন করেনি। এ নিয়ে অনেক বিতর্কও হয়। 2002 সালে প্রথমবারের মতো জাতীয় পতাকা তাদের সদর দপ্তরে উত্তোলিত হয়। তবে 1948-49 সালে আরএসএস এর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় সর্দার বল্লভভাই প্যাটেল শর্ত দিয়েছিলেন যে আরএসএসকে ভারতের সংবিধান এবং জাতীয় পতাকার প্রতি আনুগত্য প্রকাশ করতেই হবে। চাপে পড়ে গোলওয়ালকর এই শর্ত মেনে নিয়েছিলেন। তিরঙ্গা নিয়ে গোলওয়ালকরের এই মতামতের জন্য আরএসএসকে বারবারই ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। রাহুল গান্ধী এবং আসাউদ্দিন ওয়েসি দাবি করেছেন যে আরএসএস স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রকাশ করেনি। এখন তাদের উত্তরসূরিরা এই তেরঙ্গা নিয়ে যাত্রা করে দেশকে কি বার্তা দিতে চাইছেন? তা কি ওই বিজয় শাহদের মতো নেতাদের বার্তা, যে বার্তা বারবার দিচ্ছেন এ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও, যিনি বলছেন 26-এ ক্ষমতায় এলে তারা মুসলিম বিধায়ককে বিধানসভা থেকে ছুঁড়ে ফেলে দেবেন। সেই সঙ্গে জুড়েছে গদি মিডিয়ার বাংলা চ্যানেলের এক অভূতপূর্ব অসভ্যতা, যেখানে আমাদের বাঙালির শ্রদ্ধেয় বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতার লাইনও তুলে নিয়ে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। জিজ্ঞাসা করা হচ্ছে, দুটি কুসুম, কিসের কুসুম? ভাবুন দুঃসাহস। তবে এর বিরুদ্ধেও আদালতে মামলা হয়েছে। তাই কর্নেল সোফিয়া কুরেশির দিকে ব্যক্তিগতভাবে এভাবে আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের গোটা সমাজকে এই বিদ্বেষে বিষাক্ত করে ক্ষমতায় থাকতে চাইছে এরা। আর তাতে কি শেষ পর্যন্ত সফল হবে তারা, নাকি জয়ী হবে মানবতা এবং আমাদের সংবিধান? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।